ভলিউমটা একদম কমিয়ে নিয়ে একটু একা হয়ে বসুন তো। কিছু কথা আছে যা সবার সামনে বলা যায় না, আর আমি চাই না আমার জীবনের এই গোপন অধ্যায়টা কেউ ভুল করে শুনে ফেলুক। আমার নাম মৌমিতা। আমার বাড়ি মেদিনীপুর, একটা মফস্বল শহরেই। বাইরে থেকে দেখলে হয়তো মনে হবে একদম সাধারণ ৮-১০টা মেয়ের মতোই আমার জীবন, কিন্তু ভেতরের গল্পটা সে এক অন্য উপাখ্যান, যে উপাখ্যানের প্রতিটি পাতায় মিশে আছে তীব্র আকুলতা, গোপন ভালোবাসা আর সমাজের চোখে অন্যায় বলে বিবেচিত এক গভীর আকর্ষণ। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের সেই গল্পটা ভাগ করে নেব। আমি বরাবরই একটু লাজুক স্বভাবের মেয়ে ছিলাম। বাবা মায়ের যত্নে বড় হওয়া, লেখাপড়া শেষ করেই বিয়ে। বরের নাম রাহুল, সরকারি চাকরি করে। বিয়ের আগে রাহুলের সাথে আমার তেমন একটা মেলামেশা হয়নি। যা দেখেছি তা বিয়ের পাকা দেখার সময় আর ২-১বার ফোন আলাপ। বেশ রাশভারী আর কম কথা বলা মানুষ। মনে হয়েছিল এমন একজন পুরুষ বুঝি আমাকে আগলে রাখবে। বাবা মাও খুব পছন্দ করেছিল। আমার দিক থেকে কোনো আপত্তির জায়গাও ছিল না, যেমনটা হয় আর কি, প্রথাগত বাঙালি বিয়ে। বিয়ের পর নতুন সংসারে এসেছিলাম বুক ভরা স্বপ্ন নিয়ে। আমার শাশুড়ি খুব ভালো মানুষ। স্বামী, শ্বশুর শাশুড়ি, দেবর সব মিলিয়ে একটা ছিমছাম সংসার। রাহুলের এক ছোট ভাই ছিল, নাম অর্ক। তখন সবে কলেজে ভর্তি হয়েছে। বয়সে আমার চেয়ে প্রায় ৭-৮ বছরের ছোট। একদম বাচ্চা ছেলে বললে ভুল হবে না। ছিপছিপে গড়নের, টকটকে ফর্সা আর চোখে মুখে একটা চঞ্চলতা। প্রথম যখন অর্ককে দেখি, সে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলেছিল, ভাবি, আমি অর্ক, আজ থেকে আমি তোমার ছোট ভাই। ওর মুখে সারল্য দেখে মন ভরে গিয়েছিল। মনে হয়েছিল এই বাড়িতে আমার এক বন্ধু জুটল। প্রথম কয়েক মাস নতুন বউয়ের দায়িত্ব পালন, রান্না শেখা, ঘর গোছানো এভাবেই কেটে গেল। রাহুল সকালে অফিসে যেত, ফিরত সন্ধ্যায়। অফিসের কাজে প্রায়শই বাইরে বাইরে থাকত, কখনো একদিনের ট্যুর, কখনো বা সপ্তাহের জন্য। একা একা বাড়িতে আমার দিন কাটানো ছিল একঘেয়ে। শাশুড়ি মায়ের বয়স হয়েছে, তিনি নিজের ধর্মকর্ম নিয়েই ব্যস্ত থাকতেন। শ্বশুরমশাই সকালে বাজারে যেতেন, বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতেন। বাড়িতে একমাত্র অর্ক ছিল যে আমার সাথে কথা বলতো, খুনসুটি করত। প্রথম প্রথম অর্ক আমাকে ভাবি বলেই ডাকত, তবে ধীরে ধীরে সেই সম্ভাষণটা কেমন যেন পাল্টে গেল। সে আমাকে মৌমিতা দিদি বলতে শুরু করল। আমি বারণ করেছিলাম, বলেছিলাম ভাবি ডাকটাই তো বেশ মানায়, কিন্তু ও হেসে বলেছিল, তুমি আমার দিদির মতোই, তাই দিদি ডাকব। আমি আর জোর করিনি। অর্ক ছিল আমার কাছে এক ঝলক তাজা বাতাসের মতো। রাহুল যেমন গম্ভীর ছিল, অর্ক ছিল ঠিক তার উল্টো, প্রাণবন্ত, হাসি খুশি আর সব সময় ঠাট্টাই আরকিতে মেতে থাকত। ওর সাথে কথা বললে সময় কাটানোর সময় আমার একাকিত্ব কেটে যেত। ও কলেজে যেত, ফিরত বিকেলে। ফিরে এসে সোজা আমার রান্নাঘরে বা যেখানে আমি কাজ করছি সেখানে চলে আসত। দিদি, আজ কি রান্না করেছ? দিদি, আজ বিকেলে কি আড্ডা হবে? ওর এইসব আবদার শুনতে আমার খুব ভালো লাগত। ও আমার আশেপাশে ঘোরাফেরা করত, নানা গল্প করত। ওর বন্ধুদের গল্প, কলেজের গল্প, এমনকি ওর ভালো লাগা মন্দ লাগা সব আমাকে বলতো। ওর চোখের দিকে তাকিয়ে কথা বলার সময় এক অদ্ভুত মুগ্ধতা অনুভব করতাম। ওর চাহনি মাঝে মাঝে গভীর মনে হতো, কিন্তু আমি নিজেকে বোঝাতাম, ও তো বাচ্চা ছেলে, ওর চোখে কি আর থাকতে পারে। কিন্তু সত্যিটা হলো, চোখের ভাষাই সব কথা বলে। আমি যখন শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করতাম বা যখন চুল বেঁধে স্নান করে ভেজা চুল পিঠে ফেলে আসতাম, অর্ক এমনভাবে তাকিয়ে থাকত যেন ওর চোখ সরাতে পারত না। প্রথমে অস্বস্তি হতো, কিন্তু ধীরে ধীরে সেই অস্বস্তিটা কেমন যেন এক অলিখিত মুগ্ধতায় পরিণত হতে শুরু করল। একসময় ওর তাকানোটা আমার কাছে আর অন্যায় মনে হতো না, বরং কেমন যেন ভালোই লাগত। আমি যখন শাড়ি পরতাম বা নতুন কোনো জামা, অর্ক তার প্রশংসা করত। দিদি, তোমাকে এই শাড়িতে যা লাগছে না। ওর এই কথাগুলো আমার বিবাহিত জীবনে অনুপস্থিত সেই প্রশংসার অভাব পূরণ করত। রাহুল কোনোদিন আমার পোশাক বা রূপে মুগ্ধ হয়ে কিছু বলেনি, আর সেখানেই অর্ক এসে এক নতুন রং যোগ করে দিল। একদিন রাহুল অফিসের কাজে ৭ দিনের জন্য বাইরে গেল। বাড়িতে আমি আর শ্বশুর শাশুড়ি। অর্কের কলেজ বন্ধ ছিল সেই সপ্তাহে। সেদিন বিকেলে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চলে গিয়েছিল। ঘরে টিমটিম করে হারিকেন জ্বলছিল। শাশুড়িমা আর শ্বশুরমশাই নিজেদের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আমি রান্নাঘরের কাজ গুটিয়ে বারান্দায় এসে বসেছিলাম। অর্ক আমার পাশেই একটা মোড়া নিয়ে বসল। অন্ধকার আর বৃষ্টির শব্দে চারিদিক কেমন যেন থমথমে ছিল। অর্ক হঠাৎ আমার দিকে ঝুঁকে এসে বলল, দিদি, তোমার মন খারাপ? আমি বললাম, না তো, কেন?
ও বলল, না, কেমন যেন উদাস দেখাচ্ছে তোমাকে। রাহুল ভাইয়া নেই বলে? আমি ওর দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললাম। বললাম, ঠিক মন খারাপ নয়, তবে কেমন যেন একা একা লাগে। রাহুল তো প্রায়ই এমন বাইরে থাকে। অর্ক চুপ করে আমার কথা শুনল। তারপর খুব ধীরে আমার হাতের উপর ওর হাত রাখল। ওর স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। ওর হাতটা খুব নরম আর উষ্ণ ছিল। আমি হাত সরাতে পারিনি। চোখ তুলে ওর দিকে তাকাতেই দেখি ওর চোখে এক অদ্ভুত ঘোর। ওর ঠোঁট দুটো বিবি কাঁপছে। আমার হৃৎস্পন্দন যেন থেমে যাওয়ার উপক্রম। আমরা দুজন চুপ করে অনেকক্ষণ বসে রইলাম। ঝড় বৃষ্টি থেমে গিয়েছিল, কিন্তু বিদ্যুৎ তখনও আসেনি। শুধু হারিকেনের আলোয় আমাদের দুজনের ছায়া একে অপরের সাথে মিশে যাচ্ছিল। অর্ক খুব আস্তে করে আমার হাতের ওপর চাপ দিল। আমি ওর দিকে তাকালাম। ওর চোখ দুটোতে এক গভীর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা আমি নিজেও অনুভব করছিলাম। আমি জানতাম এটা ভুল, জানতাম এটা পাপ, কিন্তু ওই মুহূর্তে আমার মন আমাকে কোনো যুক্তি মানতে দিচ্ছিল না। আমার শরীর মন যেন অর্কের সেই গভীর চাহনিতে বাধা পড়ে গিয়েছিল। ও আমার হাতটা আরও শক্ত করে ধরল। তারপর আমার একদম কাছে চলে এলো। ওর উষ্ণ নিঃশ্বাস আমার গালে এসে পড়ছিল। আমার ঠোঁট দুটো কাঁপছিল, গলা শুকিয়ে আসছিল। অর্ক খুব নিচু গলায় বলল, দিদি, তোমাকে আমার খুব ভালো লাগে। ওর গলায় এমন এক মিনতি ছিল যা আমাকে দুর্বল করে দিয়েছিল। আমি কিছুই বলতে পারিনি, শুধু ওর দিকে তাকিয়েছিলাম। অর্ক আরেকটু কাছে এলো, এতটাই কাছে যে আমাদের শরীর একে অপরের স্পর্শ করছিল। ওর হাতটা আমার হাতের ওপর থেকে ধীরে ধীরে উঠে এলো আমার বাহুতে, তারপর কাঁধে। এক নতুন উন্মাদনা, এক অজানা শিহরণ আমার সমস্ত স্নায়ুতে ছড়িয়ে পড়ছিল। আমি চোখে চোখ রেখেছিলাম ওর সাথে। ওর চাহনিতে ছিল তীব্র মুগ্ধতা, যা আমাকে টেনে নিচ্ছিল এক নিষিদ্ধ আকর্ষণের গভীরে। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম, এ কি করছিস মমিতা? তুই একজন বিবাহিত নারী, তোর একজন স্বামী আছে। কিন্তু আমার সমস্ত যুক্তি, সমস্ত বিবেক সেই মুহূর্তে যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। অর্ক আমার আরও কাছে এলো, আর ওর উষ্ণ ঠোঁট আমার গালে ছোঁয়ালো। তারপর খুব ধীরে ধীরে গভীর আবেগে আমার কপালে একটা হালকা চুমু খেল। সেই চুমুটা কোনো সাধারণ চুমু ছিল না, সে যেন ছিল এক নীরব প্রতিজ্ঞা, এক লুকানো ইচ্ছার প্রকাশ। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার সারা শরীর কাঁপছিল, এক অজানা ভয়ে, এক গোপন আকাঙ্ক্ষায়। অর্ক আমার মাথাটা আলতো করে ওর কাঁধে টেনে নিল। আমি ওর বুকের উষ্ণতা অনুভব করছিলাম। ওর বুকের থুকপুকানি আমার কানে আসছিল। আমরা অনেকক্ষণ এভাবেই চুপ করে বসেছিলাম, যেন এই মুহূর্তে পৃথিবী থেমে গেছে, আর আমরা দুজন এই গোপন অন্ধকারে এক নিষিদ্ধ জগতে পা রেখেছি। আমাদের এই গোপন সম্পর্কের শুরুটা এভাবেই হয়েছিল। সেদিন রাতে বিদ্যুৎ আসার পরও আমি নিজের ঘরে একা শুয়ে অনেকক্ষণ কেঁদেছিলাম। অপরাধ বোধে ভেতরটা পুড়ে যাচ্ছিল, কিন্তু সেই কান্নার পেছনেও লুকিয়েছিল এক অদ্ভুত তৃপ্তি, একটা শূন্যতা যা এতদিন আমাকে কুঁয়ে কুঁয়ে খাচ্ছিল। সেই শূন্যতা যেন অর্কের স্পর্শে কিছুটা পূর্ণ হয়েছিল। আমি জানতাম এটা একটা বিপজ্জনক পথ, কিন্তু একবার সেই পথের স্বাদ পেয়ে গেলে সেখান থেকে ফেরা কতটা কঠিন তা হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। তারপর থেকে অর্ক আরও বেশি করে আমার আশেপাশে থাকত। যখনই সুযোগ পেত আমার কাছে এসে বসত। সবার সামনে আমরা যেন শুধুই দেবর ভাবি, কিন্তু যখনই একা হতাম আমাদের চোখ আর স্পর্শের ভাষা পাল্টে যেত। আমি রান্নাঘরে কাজ করছি, অর্ক হঠাৎ পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরত। আমার কানে ফিসফিস করে কিছু বলতো। ওর সেই দুষ্টুমি ভরা ফিসফিসানিতে আমার লোম খাড়া হয়ে যেত। আমি ওকে ধমক দিতাম, অর্ক ছাড়, কেউ দেখে ফেললে কি হবে? কিন্তু আমার ধমকের পেছনেও লুকিয়ে থাকত এক গোপন আনন্দ, এক গভীর আকুলতা। ও আমাকে ছাড়ত না, বরং আরও শক্ত করে জড়িয়ে ধরত। তারপর আমার পিঠে বা কাঁধে আলতো করে চুমু খেত। ওর এই নির্লজ্জতা আমার খুব ভালো লাগত। রাহুল বাড়িতে থাকলে আমাদের দেখা সাক্ষাৎ খুব সাবধানে হতো। অর্ক নিজের ঘরে থাকত,
আমি আমার ঘরে। কিন্তু রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন আমাদের গোপন অভিসার শুরু হতো। অর্ক রাতের বেলায় প্রায়ই আমার ঘরে আসত, খুব সাবধানে, যাতে কেউ টের না পায়। প্রথমে খুব ভয় পেতাম, দরজা খোলার সময় আমার হাত কাঁপত, কিন্তু ওর মুখ দেখলেই আমার সমস্ত ভয় উবে যেত। ও নিঃশব্দে ঘরে ঢুকত, দরজা বন্ধ করত, তারপর আমার কাছে এসে বসত। আমরা ফিসফিস করে কথা বলতাম, কখনো বা শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকতাম। ওর স্পর্শ, ওর সান্নিধ্য আমার কাছে ছিল এক মাদকতার মতো। আমি আমার জীবনে এমন গভীর শারীরিক আকর্ষণ আগে কখনো অনুভব করিনি। রাহুলের সাথে আমার সম্পর্ক ছিল দায়িত্ব আর কর্তব্যের। সেখানে ভালোবাসার উষ্ণতা থাকলেও অর্কের সাথে আমার সম্পর্ক ছিল তীব্র আবেগের, গোপন উন্মাদনার। অর্ক আমার মনের গভীরে লুকিয়ে থাকা সমস্ত আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছিল। সে আমাকে এমনভাবে দেখত, এমনভাবে স্পর্শ করত, যেন আমি তার কাছেই সবচেয়ে সুন্দরী, সবচেয়ে কাঙ্ক্ষিত নারী। আমার এই বয়সে, যখন আমার স্বামী আমাকে তেমন করে আর খেয়াল করে না, তখন অর্কের এই মনোযোগ আমার কাছে ছিল অমূল্য। একদিন দুপুরে শাশুড়ি মা, শ্বশুরমশাই একজন আত্মীয়ের বাড়িতে গেলেন। ফিরতে ফিরতে রাত হবে। রাহুল সেদিনও অফিসে, তার ফিরতে গভীর রাত হতো। বাড়িতে শুধু আমি আর অর্ক। সেদিন অর্ক কলেজে যায়নি। আমি দুপুরের খাবার খেয়ে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ অর্ক এসে আমার ঘরে ঢুকল। ওর চোখ দুটো ছিল লাল, আর মুখে একটা অদ্ভুত উদাসীনতা। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে অর্ক, শরীর খারাপ লাগছে? ও আমার খাটের এক কোণে বসল, তারপর আমার দিকে তাকিয়ে বলল, দিদি, আমি তোমাকে খুব ভালোবাসি। ওর কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমি জানতাম আমরা একে অপরকে গভীরভাবে পছন্দ করি, কিন্তু ভালোবাসার কথাটা এমন সরাসরি ও আগে বলেনি। আমি বললাম, ছি অর্ক, কি বলছিস এসব? আমি তোর ভাবি। ও আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরল। জানি দিদি, কিন্তু আমি নিজেকে আটকাতে পারি না। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারছি না। তুমি আমার সব কিছু। ওর চোখে জল এসে গিয়েছিল। ওর এই আকুলতা আমাকে আরও দুর্বল করে দিল। আমি ওর দিকে তাকিয়েছিলাম। ওর নরম হাত আমার হাতে। সেই মুহূর্তে আমার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। আমি ওকে আমার আরও কাছে টেনে নিলাম। ওর মাথাটা আমার বুকে রেখে ওকে জড়িয়ে ধরলাম। অর্ক বাচ্চাদের মতো আমার বুকে মুখ গুজে কাঁদতে শুরু করল। আমি ওর পিঠে আলতো করে হাত বুলাতে লাগলাম। ওর কান্না আমার শাড়িতে ভিজে যাচ্ছিল। ওর প্রতিটি চোখের জল যেন আমার হৃদয়ের গভীরে এক নতুন ঢেউ তুলছিল। আমি ফিসফিস করে বললাম, চুপ কর অর্ক, এমনভাবে কাঁদে না। ও মুখ তুলে আমার দিকে তাকালো। ওর ভেজা চোখের গভীরতা আমাকে সম্পূর্ণ নিজের দিকে টেনে নিল। আমরা দুজনে একে অপরের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। এক অদ্ভুত নীরবতা আমাদের দুজনের মাঝে। সেই নীরবতার প্রতিটি কণা যেন আমাদের হৃদয়ের গভীর আবেগ প্রকাশ করছিল। অর্ক ধীরে ধীরে আমার আরও কাছে এলো। ওর ঠোঁট দুটো আমার ঠোঁটের কাছে আসছিল। আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আর তারপর এক গভীর দীর্ঘ চুম্বন। সেই চুম্বন ছিল আবেগের, ভালোবাসার, নিষিদ্ধতার। আমাদের দুজনের শরীর কাঁপছিল। আমার হাত ওর পিঠে চলে গিয়েছিল। আমি ওকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। এই প্রথম আমরা এতটা কাছাকাছি এসেছিলাম। আমাদের দীর্ঘদিনের চেপে রাখা আবেগ যেন এক বাঁধভাঙা নদীর মতো প্রবাহিত হচ্ছিল। আমাদের সম্পর্কটা যেন এক নতুন মোড় নিল সেদিন থেকে। এখন আর শুধু লুকানো স্পর্শ বা ফিসফিসানি নয়, আমরা দুজন একে অপরের প্রতি আরও বেশি করে ঝুঁকে পড়ছিলাম। অর্ক জানত কিভাবে আমার মন ভালো করতে হয়, জানত কিভাবে আমাকে হাসাতে হয়। আমি ওর সাথে কাটানো প্রতিটি মুহূর্ত উপভোগ করতাম। কিন্তু এই সব কিছুর পেছনে লুকিয়েছিল এক গভীর অপরাধবোধ। রাহুলের প্রতি আমার দায়িত্ব, আমার প্রতিশ্রুতি, আমার সম্মান সব যেন এই গোপন সম্পর্কের কাছে তুচ্ছ হয়ে যাচ্ছিল। আমার ভেতরে দুটো সত্তা যেন প্রতিনিয়ত যুদ্ধ করত। এক সত্তা বলতো, থেমে যা মৌমিতা, এই পথ তোর ধ্বংসের পথ। আর আরেক সত্তা বলতো, যাক না সব ধ্বংস হয়ে, এই মুহূর্তের জন্য হলেও তো তুই সুখী। অর্কও দিনে দিনে আমার উপর আরও বেশি অধিকার ফলানো শুরু করল। কখনো কখনো আমার রাগও হতো। ও যেন মনে করত আমি শুধু ওরই। আমার স্বামী আছে, আমার একটা সংসার আছে, এসবও যেন ভুলেই গিয়েছিল। একদিন আমি ওকে একটু দূরত্ব বজায় রাখতে বললাম, অর্ক, আমরা যা করছি তা ভুল, আমাদের এটা বন্ধ করা উচিত। অর্ক আমার কথা শুনে অবাক হয়ে গেল। ওর মুখে একটা রাগের রেখা ফুটে উঠল। ও বলল, কি বলছো তুমি দিদি?
এত সহজে সব ভুলে যাবে? আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না? আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। ওর কথা শুনে আমার বুকটা ধক করে উঠল। তারপর ও এমন একটা কথা বলল যা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। ও বলল, যদি তুমি আমাকে ছেড়ে যাও তাহলে আমি সব ফাঁস করে দেব, তাহলে দেখব তোমার এই সাজানো সংসার কিভাবে টিকে থাকে। ওর এই কথা শুনে আমার সারা শরীর হিম হয়ে গেল। এটা কি ছিল, ভালোবাসা নাকি ব্ল্যাকমেইল? আমি অর্কের দিকে ফ্যাল করে তাকিয়েছিলাম, আমার চোখে অবিশ্বাস আর ভয়। ও হাসল, একটা নিষ্ঠুর হাসি। তারপর বলল, আমি জানি দিদি, তুমি আমাকে ছাড়তে পারবে না, কারণ তুমিও আমাকে ভালোবাসো। আর আমার সাথে থাকলে তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে আগলে রাখব। ওর কথায় আমি আর বিশ্বাস খুঁজে পাচ্ছিলাম না। আমার ভেতরের প্রেম যেন এক নিমেষেই ভয়ে পরিণত হল। আমি বুঝতে পারলাম আমি এক গভীর জলাভূমিতে পা দিয়েছি, যেখান থেকে বের হওয়া প্রায় অসম্ভব। অর্ক আমার মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে আমাকে আরও বেশি করে নিজের দিকে টানছিল। আমার একান্ত ব্যক্তিগত মুহূর্তগুলোর কথা ও খুব সাবধানে মনে করিয়ে দিত, যেন আমি সেই সব মুহূর্তের স্মৃতিতে বাধা পড়ে থাকি। এটা ছিল এক প্রকার মানসিক খেলা, যেখানে আমি ছিলাম ওর হাতের পুতুল। সেই দিন থেকে আমার ভালোবাসার মধ্যে ভয় মিশে গেল। অর্কের সাথে কাটানো প্রতিটি মুহূর্তে আমি এক মিশ্র অনুভূতিতে ভুগতাম। একদিকে ওর সান্নিধ্যের তীব্র আকাঙ্ক্ষা, অন্যদিকে ধরা পড়ে যাওয়ার ভয় আর ওর ব্ল্যাকমেইলের আতঙ্ক। আমার জীবন এক দোদুল্যমান পেন্ডুলামের মতো হয়ে গিয়েছিল। আমি জানতাম এই সম্পর্ক বেশি দিন চলতে পারে না, কোনো না কোনো দিন এই গোপন সত্য ফাঁস হবেই, আর সেদিন আমার জীবনের সব কিছু ভেঙে চুরমার হয়ে যাবে। দিন কেটে যাচ্ছিল, আমার ভেতরে সেই লুকানো ভয় আর অপরাধ বোধ যেন প্রতিদিন একটু একটু করে আমাকে শেষ করে দিচ্ছিল। আমি রাতে ঘুমাতে পারতাম না। সকালে আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা দেখে আঁতকে উঠতাম। আমার চোখে মুখে কেমন যেন একটা ক্লান্তির ছাপ পড়ে গিয়েছিল। রাহুল আজকাল আমার সাথে খুব বেশি কথা বলতে চাইত না। হয়তো আমার এই পরিবর্তনের কারণ ও বুঝতে পারছিল না, অথবা হয়তো ও আমার থেকে দূরে সরে যাচ্ছিল। আমাদের দাম্পত্য জীবনে একটা নীরবতা নেমে এসেছিল। একবার আমাদের বাড়িতে এক পারিবারিক অনুষ্ঠানে আত্মীয় স্বজনের ভিড় ছিল। এর মধ্যে অর্কের এক দূর সম্পর্কের কাকিমা আমার সাথে কথা বলছিলেন। তিনি হঠাৎ অর্কের দিকে তাকিয়ে বললেন, অর্ক আজকাল কেমন বড় হয়ে গেছে, আর মৌমিতার সাথে ওর এত খাতির দেখে মনে হয় যেন স্বামী স্ত্রী। কথাটা তিনি খুব সাধারণভাবেই বলেছিলেন, হয়তো কোনো ইঙ্গিত করার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমার কানে কথাটা এমনভাবে বাজল যেন আমার সমস্ত গোপনীয়তা এক নিমেষেই ফাঁস হয়ে গেল। আমি লজ্জায় লাল হয়ে গেলাম। অর্কও তখন পাশে ছিল, সেও কথাটা শুনে থমকে গেল। সেদিনই আমি বুঝতে পারলাম, হয়তো আমাদের গোপনীয়তা ততটাও গোপন নেই যতটা আমরা ভেবেছিলাম। মানুষের চোখ সব কিছু দেখতে পায়, আর কান সব কথা শুনতে পায়। সেদিন আমার মনে হলো আমার এই সম্পর্কটা সত্যিই টিকবে না। এরপর আমি মনস্থির করলাম, আমাকে এই সম্পর্ক থেকে বের হতে হবে। অর্ক আমাকে ব্ল্যাকমেল করুক বা যাই করুক, আমাকে নিজের সম্মান আর ভবিষ্যতের জন্য হলেও এই ভুল পথ থেকে সরে আসতে হবে। একদিন রাতে যখন অর্ক আমার ঘরে এলো, আমি তাকে থামিয়ে দিলাম। বললাম, অর্ক, আমাকে মাফ করে দিস। আমি আর এই সম্পর্কটা রাখতে পারবো না। যা হয়েছে সব ভুলে যা। অর্ক রেগে গিয়েছিল। ও আমাকে ভয় দেখালো, আমার হাত ধরে টানল, কিন্তু আমি দৃঢ় ছিলাম। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম যে এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর। আমি নিজের সম্মান হারাতে রাজি নই, আর আমি চাই না ও নিজের জীবন নষ্ট করুক। অনেক বোঝানোর পর, অনেক কান্নাকাটির পর ও সেদিন আমার ঘর থেকে চলে গিয়েছিল। ওর চোখে ছিল অভিমান, রাগ আর কষ্ট। আমি জানি না ও আমাকে ক্ষমা করতে পেরেছে কিনা, বা ও আমার কথা রাখবে কিনা। সেই রাতের পর থেকে অর্ক আমার ঘরে আসেনি। দিনের বেলায়ও সে আমার থেকে দূরত্ব বজায় রাখত। তার চোখে ছিল এক অদ্ভুত শূন্যতা, আর আমার প্রতি এক মিশ্র অনুভূতি। আমি তার কষ্টটা বুঝতে পারতাম, কিন্তু আমার আর কোনো উপায় ছিল না। আমি জানি আমি যা করেছি তা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। আমি জানি আমার জীবনে এই গোপন অধ্যায়টার জন্য আমাকে হয়তো বাকি জীবন অনুশোচনা করতে হবে, কিন্তু আমি বিশ্বাস করি ভুল স্বীকার করে সেই ভুল থেকে সরে আসাটাই আসল। জীবন আমাকে এক কঠিন শিক্ষা দিয়েছে। সম্পর্ক মানে শুধু আবেগ নয়, সম্পর্ক মানে দায়িত্ব।
বিশ্বাস আর সম্মান। যখন সম্পর্ক সমাজের সীমারেখা পেরিয়ে যায় তখন সেই সম্পর্ক কেবল কষ্টের জন্ম দেয়। আমার এই গল্পটা হয়তো অনেকের কাছে অন্যায় মনে হবে, কিন্তু এই গল্পটা বলার কারণ একটাই, যেন আমার ভুল থেকে অন্যেরা শিক্ষা নিতে পারে। জীবনের পথে চলতে গিয়ে আমরা সবাই ভুল করি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফিরে আসার সাহস থাকা উচিত। আশা করি আমার গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।